1975 সালের 25শে জুন ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে বিতর্কিত অধ্যায়ের সূচনা। সেই দিন ঘোষিত হয় জরুরি অবস্থা, যার প্রভাব পড়েছিল দেশের রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সত্যিই কি দেশ এমন সংকটে পড়েছিল, নাকি এর নেপথ্যে ছিল রাজনৈতিক বাস্তবতা? জরুরি অবস্থা ঘোষণার পর রাতারাতি বদলে যায় দেশের চিত্র। হাজার হাজার রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও আন্দোলনকারীকে বিনা বিচারে গ্রেপ্তার করা হয়। সংবাদপত্রের উপর জারি হয় কঠোর সেন্সরশিপ, মৌলিক অধিকারের প্রয়োগ সীমিত হয়ে পড়ে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। একই সময়ে দেশের নানা প্রান্তে গড়ে ওঠে গণতন্ত্র রক্ষার আন্দোলন, যেখানে ছাত্র, যুবক, শিক্ষক, শ্রমিক, কৃষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মোরারজি দেশাই, জর্জ ফার্নান্ডেজ সহ বহু বিশিষ্ট নেতা এই সময় কারাবন্দী হন। শেষ পর্যন্ত কিভাবে জরুরি অবস্থার অবসান হলো, কেন নির্বাচন ঘোষণা করা হয়েছিল, কিভাবে গণতন্ত্র আবার স্বাভাবিক ধারায় ফিরে এলো এবং আজ যাদের সত্যাগ্রহী হিসেবে সম্মান জানানো হয় তাদের সংগ্রামের প্রকৃত ইতিহাস কী, এই সমস্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং কম জানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রাক্তন পদার্থবিজ্ঞানের অধ্যাপক, আরএসএস এর তারকেশ্বর জেলার প্রাক্তন সংঘচালক এবং বর্তমানে হুগলি বিভাগের সদস্য নবকুমার ধারা। 1975 সালের 25শে জুন যে গণতন্ত্র হত্যা দিবস বলা হচ্ছে, জরুরি অবস্থা ওই সময় কেন শুরু করতে হয়েছিল সেই তৎকালীন প্রশাসনকে বা প্রধানমন্ত্রীকে, এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। ওর আগে লোকসভার যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন, কিন্তু দুর্নীতি করে সেই ইলেকশনে জয়লাভ ঘোষণা করেছিলেন। এটার এগেনস্টে রাজনারায়ণ পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল। রাজনারায়ণ কেস করেছিলেন এলাহাবাদ হাইকোর্টে। সেই এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে ইন্দিরা গান্ধী যে ইলেকশন দুর্নীতি করে জিতেছেন এটা বেআইনি হয়েছে, তাকে পদত্যাগ করতে হবে। তার এগেনস্টে ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রাখে, তার ইলেকশানে যোগদান বন্ধ করে, ওই ইলেকশন বাতিল করে এবং পরবর্তীকালে তার ইলেকশানে যোগদান এটা সুপ্রিম কোর্ট বন্ধ করে। তো এই রায়কে কার্যকরী না করার জন্য, এই রায় কার্যকে বন্ধ করার জন্য উনি 25শে জুন 75 সালে মধ্যরাত্রে এমার্জেন্সি ডিক্লেয়ার করেন। সেটা পরামর্শ নেন আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আইনজীবী। সিদ্ধার্থ শঙ্কর রায় ওর থেকে মাঝে একটাই পরামর্শ দেন যে এটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে আর এই সব কিছু বন্ধ করে দেওয়া যায়। তো সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল ওই রাতেই তৎকালীন অল ইন্ডিয়া যে বিরোধী নেতা ছিলেন যত, অল ইন্ডিয়া এবং সারা দেশে, অল ইন্ডিয়াতে জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, আমাদের অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সুন্দর সিং ভান্ডারী, নানাজি দেশমুখ, এরকম অল ইন্ডিয়া যে নেতারা ছিলেন তৎকালীন জনসংঘের বা লোকদলের, চরণ সিং, এইসব সমস্ত বিরোধী নেতা সেই রাতেই, 25 জুন রাত্রেই আমাদের রাজ্যেও বা সমস্ত রাজ্যেই আরএসএসের যারা প্রধান ছিলেন তাদের সবারই, আমাদের এখানেও কেশবচন্দ্র চক্রবর্তী, তাছাড়া আরএসএসের কার্যালয়েই যার কথা বলছিলাম সুনীলপদ গোস্বামী বা আরএসএসের যারা যারা প্রচারক ছিলেন সেই সময়ে সবাইকে আরএসএস কার্যালয়ে রাত্রে সিল করে দেওয়া হয় সারা দেশে এবং কার্যকর্তাদের গ্রেপ্তার করা হয়। আচ্ছা, এই সময়টা যে জরুরি অবস্থা কি সেই সময় থেকেই আপনাদের ওপর মানে ব্র্যান্ড করে দেওয়ার বিষয়টা আসে, নাকি না গান্ধীজি হত্যার পরে বিষয়টা আসে? গান্ধী হত্যা তো অনেক আগে,
সেটাও এইরকমই আর একটা ঘটনা ছিল। এটাও যেমন ইয়েকে গণতন্ত্র হত্যা করার জন্য, কোর্টকে নিষ্ক্রিয় করার জন্য, প্রেস সেন্সরশিপ দিয়ে মতামত প্রকাশের অধিকারকে হরণ করার জন্য চালু করা হলো, ওটাও সেই রকমই হয়েছিল 1948 সালে। জরুরি অবস্থা যে সময় হয়েছিল সেই সময় আপনার বয়স কত ছিল? আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। তো কোন কলেজে পড়তেন? কামারপুর কলেজের ছাত্র ছিলাম। সেই অবস্থায় আপনি কী অবস্থায় ছিলেন তখন? কলেজের ছাত্র ছিলাম। কলেজের ছাত্র থেকে তখন প্রথমের দিকে আমাদের তখন ওই থেকেই সেই রাতেই হ্যাঁ, জনসংঘর্ষ সমিতি তৈরি হয়ে যায়। 25শে জুন রাত্রে? হ্যাঁ, ওরা সরকার ঘোষণা করলো যে আরএসএস নিষিদ্ধ। সরকার তো ইন্দিরা তো বুঝেছিল এর পিছনে মূলত আছে আন্দোলন তৈরির পিছনে। রাজনৈতিক দলগুলোকে সব নিষিদ্ধ করলে বন্ধ হয়ে যাবে, কিন্তু দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য থাকবে আরএসএস। তো আরএসএসকে নিষিদ্ধ করলো, কিন্তু আরএসএস নিষিদ্ধ করলে কি হবে, আরএসএসের নামে চললো না, কার্যালয়গুলো সব সিল করে দিল, কিন্তু জনসংঘর্ষ সমিতি বলে একটি সমিতি তৈরি হয়ে গেল। নানাজি দেশমুখ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট করা হলো প্রফুল্লচন্দ্র সেন। করে ওই জনসংঘর্ষ সমিতির নামে সারা দেশে আন্দোলন চলতে থাকলো। ওই জনসংঘর্ষ সমিতির নামে লিফলেট ছাপা হতো। তখন তো প্রেস সেন্সরশিপ চালু হয়ে গেল। প্রফুল্লচন্দ্র সেন কি প্রাক্তন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনিও আপনাদের সঙ্গে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, মানে আমরা তো শুনেছি উনি কংগ্রেসের মানুষ ছিলেন। হলেই বা উনি ইন্দিরা কংগ্রেসের বিরুদ্ধে ছিলেন, আচ্ছা বা এই গণতন্ত্র হত্যার বিপক্ষে ছিলেন। আচ্ছা। তো যারা জয়প্রকাশ নারায়ণ, উনি তো গণতন্ত্র হত্যার বিপক্ষে সারা দেশ জুড়ে ছাত্রদের নিয়ে আন্দোলন শুরু তার মানে করেছিলেন। কংগ্রেসেরই একটা ভাগ যারা বুঝতে পারছিল যে ইন্দিরা গান্ধী সঠিক কাজ করছেন কিন্তু না। কংগ্রেস এই অর্থে নয়, যারা গণতন্ত্র রক্ষার পক্ষে ছিলেন দেশে, তারা সবাই একজোট হয়েছিল, এবং সেই একজোট করার কাজটা করেছিল আরএসএস আচ্ছা। সারা দেশে। এরপর সেই রাতের ঘটনা একটু আমরা শুনি। হ্যাঁ, তো নিষিদ্ধ হয়ে গেল। নিষিদ্ধ হলো, আমরা তো গেলাম খবর, রেডিওর খবর টবর শুনে রাত্রেই গিয়ে আমাদের আরামবাগের সঙ্গে কার্যালয় ছিল, কার্যালয়ের কাগজপত্র ফাইলপত্র নিয়ে চলে এলাম। আমি এখানে আমার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। ওখানে যে প্রচারক ছিলেন সরে গেলেন ওখান থেকে, রাত্রেই চলে গেলেন, উনি কামারপুরের দিকে চলে গেলেন, লোকের বাড়িতেই থাকতেন। তো ওরা তো চাবি দিয়ে দিল, সরকারের গোয়েন্দারা এসে চাবি দিয়ে দিল। কোথায় কার্যালয় ছিল আপনাদের? ওই পাঁচকড়ি বসুর বাড়িতে। পাঁচকড়ি বসুর বাড়িটা হচ্ছে পাড়ের ঘাটের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে, আচ্ছা বাজার থেকে যেতে গেলে ডান দিকে ঢুকছে পাড়ের ঘাটের রাস্তা, বাঁ দিকে যে গলিটা ঢুকছে ওই রাস্তাটা একটু গেলে সামনে ওই মান্নার, মুরারি মান্নার বাড়ি, প্রফেসর মুরারি মান্না, দেবজ্যোতি মান্নার বাড়ি, বাঁ দিকটাতেই পাঁচকড়ি বসুর বাড়ি। তারপর ওখান থেকে ফিরে এসে ওখানে ওরা তো সরকার চাবি দিয়ে দিল, আমরা ফাইলপত্র নিয়ে ঢুকিয়ে নিলাম, চাবি দিয়ে দিল। আর পরের 2-3 দিনের মধ্যেই লিফলেট আসতে আরম্ভ করলো। লিফলেট আমাদের বাড়িতেই এসে যেত, গজ গজ। প্রেস সেন্সরশিপ হয়ে গেল ওই দিন থেকে। কোনো খবর সরকারের অ্যাপ্রুভড না হলে ছাপা যেত না, বা প্রচার করা যেত না রেডিও টিভিতে। তো ইয়েতে খবরের কাগজরাও প্রতিবাদ কেউ শুরু করলো। তখন গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত এরা মাথা ন্যাড়া করলেন প্রতিবাদে, প্রেস সেন্সরশিপ চালুর প্রতিবাদে। বা এদিকে স্টেটসম্যান ও সাদা কাগজ পাবলিশ করলো, সাদা পুরো কাগজ, ব্ল্যাঙ্ক কাগজ পাবলিশ করলো। তো প্রেস সেন্সরশিপ ফলে দেশে আর কেউ কোনো খবর জানতে পারছে না, সারা দেশে কোথায় কী ঘটছে। সেইটার বিরুদ্ধেই এই জনসংঘর্ষ সমিতি লিফলেট চালু করলো। বুলেটিন নাম থাকতো, উপরে হেডিং থাকতো প্রাণ দেব রক্ত দেব, স্বৈরাচার মানব না, এই মাথায় থাকতো। আর তারপরে বুলেটিন 1, বুলেটিন 2 এইরকম করে প্রতিদিন ওই বুলেটিন বেরোতো, সেগুলো আমাদের কাছে এসে পৌঁছাতো। আমরা তখন, আমি কলেজ ছাত্র, অনেক স্কুল ছাত্র ছিল আমাদের সঙ্গে, আরএসএসের ছেলেরা। আমরা সেই বুলেটিন বিভিন্ন অজুহাতে লোকের কাছে পৌঁছে দিতাম। অজুহাতে মানে লোকে ভয় করতো, তখন লোকে ওগুলো হাতে নিতে চাইতো না, ভয়ে যে চারদিকে গোয়েন্দা আছে, কোথায় অ্যারেস্ট করবে।
এইরকম পরিবেশ তৈরি, ভীতির পরিবেশ তৈরি করেছিল। 25 তারিখে ঘটনার পর আপনি তো গ্রেপ্তার হয়েছিলেন, জেলে ছিলেন। না, ওই সময় হয়নি, বলছি অনেক দিন ছাড়া ছিলাম। আচ্ছা। তো প্রথমে আমরা ওই বুলেটিন নিয়ে গিয়ে বান্ডিল বেঁধে কোনো স্কুলের অফিসে জানলা দিয়ে ছুড়ে দিয়ে আসতাম রাত্রে, কলেজের স্টাফ রুমে যে ঢুকে ফেলে দিয়ে আসতাম, বা এতে বাসে উঠে বাসের কিছুক্ষণ দিয়ে চলে আসতাম, সরে পড়তাম। মানে একদম বিপ্লবী স্বদেশী আন্দোলনের মতো চলছে। হ্যাঁ, এরকম ওই বুলেটিন এটাই চলতে থাকলো। প্রচার, যেহেতু প্রচার বন্ধ হয়ে গেছে, খবরের কাগজ বন্ধ হয়ে গেছে, এটাই চলতে থাকলো। বেশ কিছুদিন পরে আরএসএস সিদ্ধান্ত নিল সত্যাগ্রহ করে এর প্রতিবাদ জানানো হবে। আর ইতিমধ্যে বিদেশেও আরএসএসের যে সংগঠনগুলো আছে তারা প্রতিবাদ আরম্ভ করেছেন বিদেশে, ইংল্যান্ড আমেরিকায় গেলেন। ওই সময়ে বিদেশ সফরে গেলেন ইন্দিরা গান্ধী। বিদেশে ওনার উপরে খুব ওনার সফরেতে খুব প্রতিবাদ হলো। ওই টমেটো, ডিম এইসব ওনার সবাই ছোঁড়া হলো একদিকে, আর এদিকে দেশেতেও আমরা ওই বুলেটিন প্রচার করছি। এই করতে করতে সিদ্ধান্ত নিল 75 সালের মাঝামাঝি নাগাদ, জুনে হয়েছে, আরও মাস তিনেক পরে সিদ্ধান্ত নিল সংঘ যে এবারে সত্যাগ্রহ করে সারা দেশের সমস্ত কোর্টে জেল ভর্তি করা হবে। সমস্ত কোর্টে প্রতিবাদ মিছিল করে সত্যাগ্রহ করা হবে, সত্যাগ্রহ করে জেলে যাওয়া হবে। 11 জন করে এক একটা ব্যাচ প্রতি সপ্তাহে সব কোর্টে যাবে। প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ সারা দেশের সমস্ত কোর্টে যাবে জেল। এই সত্যাগ্রহ চলতে থাকে। এই সত্যাগ্রহতেই আমি 76 সালের জানুয়ারি মাসে আরামবাগ কোর্টে সত্যাগ্রহে গেলাম। কিন্তু ওই 11 জনের ব্যাচ সত্যাগ্রহ যাচ্ছি, ঘটনাচক্রে সেদিন 11 জন আমাদের যাদের আসার কথা ছিল এলো না। যে সময়ে সত্যাগ্রহ হওয়ার কথা সেই সময় এলো না। ফলে সেই দিনে, ওই দিন ছিল বোধহয় 23শে জানুয়ারি, আমি যেদিন আরামবাগ কোর্টে সত্যাগ্রহের জন্য গেলাম। আমরা আরও 6 মাস পর 76 সালে। হ্যাঁ, 76 সাল। আর সত্যাগ্রহ স্টার্ট হয়ে গেছে, বললাম না প্রতি সপ্তাহে যাচ্ছে। তো আমার ডেট পড়লো ওইটাতে। তো আমাদের যিনি তখন আমাদের সত্যাগ্রহটার জন্য আমাদের অর্গানাইজ করছিলেন, জেলা প্রচারক ছিলেন তখন সত্যব্রত ভট্টাচার্য। তিনি বললেন চলো আরামবাগ না, চুঁচুড়া কোর্টে 26শে জানুয়ারি দেবে ওখানে। এখান থেকে চুঁচুড়া নিয়ে চলে গেলেন আমাদের। চুঁচুড়াতে ওখানে ওই গ্রুপ আরও অন্য চুঁচুড়া হুগলি এলাকা থেকে এলো, তাদের নিয়ে ওই গ্রুপটা তৈরি হলো। ওখানে আমরা সত্যাগ্রহ করলাম। সত্যাগ্রহ করলাম যে আমাদের ব্যাগে পেস্টুন ছিল, তাতে ওই লেখা ছিল প্রাণ দেব, রক্ত দেব, স্বৈরাচার মানব না। ওই প্রতিবাদটা কোথায় জানালেন? কোর্টের সামনে 26 জানুয়ারির প্যারেড হচ্ছে। আচ্ছা, সেখানে প্রতিবাদ লোকজন আছে, প্রচুর প্যারেড হচ্ছে, মিলিটারি আছে, বিশাল লোকজন আছে। সেখানে আমরা এই গিয়ে ঘুরতে ঘুরতে লিফলেট দিতে থাকলাম। আমাদের ওই ব্যাগে লিফলেট ছিল, ওই যে লিফলেট বললাম বুলেটিন, ওই বুলেটিন ডিস্ট্রিবিউট করতে লাগলাম। চারদিকে বুলেটিন দিয়ে বেড়াচ্ছি। ওখানে দিলাম, স্টেশনে গিয়ে ট্রেনে দিতে থাকলাম, ট্রেনে জানলা দিয়ে দিতে থাকলাম, ট্রেন যাচ্ছে একটা, বাস স্ট্যান্ডে দিয়ে, এরকম গোটা চুঁচুড়া শহর, হুগলি শহরে চারদিকে দিয়ে শেষে ওই কোর্টের কাছে গেলাম। কোর্টে ওইটা করতে থাকলাম। করতে থাকতে থাকতে ওরা তো চারদিকে বুঝতে পারছে, গোয়েন্দারা ঘুরছে, কোথায় হচ্ছে খুঁজে পাচ্ছিল না, কোথা থেকে লিফলেটটা আসছে। আমরা তো আর এক জায়গায় স্টার্টিং নেই, একটা ট্রেনে দিচ্ছি, দিয়ে নেমে যাচ্ছি, পরে অন্য ট্রেনে উঠে ব্যান্ডেল চলে গেলাম, সেখান থেকে দিতে আবার আসছি, উঠতে, এরকম আমরা তো ঘুরছি। তো গোয়েন্দারা ছুটছে চারদিকে কোথায় আছে, পুরো কোর্টের কাছে গিয়ে পেয়ে গেল আমাদের। ওখানেতে ওরা যে ধরলো, অ্যারেস্ট করলো হাতে। আমরা সঙ্গে সঙ্গে ব্যাগে পেস্টুন ছিল, ওই প্রাণ দেবো, রক্ত দেবো, স্বৈরাচার মানব না, এই দেশটি। আর স্লোগান ছিল আমাদের এগুলো, প্রেস সেন্সরশিপ প্রত্যাহার করো, জরুরি অবস্থা প্রত্যাহার করো, জাতীয় নেতাদের মুক্তি দাও, আর এইটাই, জাতীয় নেতাদের মুক্তি দাও, প্রেস সেন্সরশিপ প্রত্যাহার করো, আর স্বৈরাচার মানছি না, পিসি সেন জিন্দাবাদ, জয়প্রকাশ নারায়ণ জিন্দাবাদ, ওদের নামেই
হচ্ছিল আন্দোলনটা, জয়প্রকাশ নারায়ণ, ওরা বলতো জেপি পার্টি, আচ্ছা ওই পুলিশ ওরা বলতো জেপি পার্টি, জয়প্রকাশ পার্টি। আচ্ছা ওখান থেকে ধরলো, ওখান থেকে ধরে আমাদের নিয়ে গেল চুঁচুড়া থানাতে। চুঁচুড়া থানায় রাত্রে রেখে পরের দিন কোর্টে নিয়ে গেল। কোর্ট থেকে হুগলি জেল, এই হুগলি জেলে থাকলাম। আমি আমার 4টে ডেট ছিল, 14 দিন অন্তর অন্তর ডেট পড়তো, কোর্টে নিয়ে আসতো। 4টে ডেটের পরে এদিক থেকে আবার কাজটা তো সংঘের শুধু এইখানে হচ্ছে না, ইন্টারন্যাশনালিও চলছে, গোটা দেশে চলছে। রকে হাত করেছে সংঘ, আচ্ছা রকে দিয়ে ভুল রিপোর্ট দেওয়া হলো। ওই যে ইন্দিরা গান্ধী বিদেশ গিয়ে এর সম্মুখীন হলো মানে বিক্ষোভের, এটাতে ওর সম্মানে লাগলো বিদেশে, যে ভারতে গণতন্ত্র নেই। তখন কি করবে বলছি, ও রকে লাগালো যে কখন নির্বাচন করলে ও ইন্দিরা গান্ধী এটাকে একটা ডেমোক্রেসির ছদ্মরূপ দিতে চাইলো, ডিক্টেটরশিপটাকে জোর করে ইলেকশন করিয়ে নিজে জোর করে জিতে আসতে চাইলো। সেইটার জন্য রকে কাজে লাগালো। রকে বললো কখন কিভাবে ইলেকশন করলে আমি জিততে পারি, তোমরা জানো। ওই জায়গায় রকে হাত করলো সংঘ। ও ভুল রিপোর্ট দেওয়ালো যে আপনি যদি এখনই ইলেকশন করেন ভালো। সেই মুহূর্তে রকে হাত করা এটাও তো একটা বিরাট ব্যাপার। সংঘের সেই জায়গায় কাজ করেছে সেই সব লোকেরা। তখন সুব্রমণিয়াম স্বামী উনি ছিলেন এই কাজের মধ্যে, ওনাকে কাজে লাগানো হয়েছিল। তো করে রিপোর্ট দিল আপনি এখন ইলেকশন করলে জিতে যাবেন। ইন্দিরা গান্ধী ইলেকশন ডিক্লেয়ার করলো। ইলেকশন ডিক্লেয়ার করতেই এরা সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছিল সত্যাগ্রহে সারা দেশে 1,70,000 সংঘ সিদ্ধান্ত নিল। এতদিন ওরা চাইছিল জামিন নিয়ে বেরিয়ে যাক, জেল তো সব ভর্তি হয়ে যাচ্ছে, তো কেউ জামিন নিচ্ছিল না। এটাও একটা সারা পৃথিবীর মানে রেকর্ড আন্দোলনে, যে যারা অ্যারেস্ট হয়েছে কেউ জামিন নিচ্ছে না। জামিন দিচ্ছে ওরা। কৌশলটা কি ছিল একটু যদি বলেন? কৌশল কি, আমরা সব জেল ভর্তি করবো, প্রচার হবে সারা বিশ্বে এটা। তার জামিন এবারে ইলেকশন ডিক্লেয়ার করলো বোধ হয় 77-এর মার্চ মাসে ইলেকশন হবে, এইরকম একটা ডিক্লেয়ার করলো। তো ইলেকশন ডিক্লেয়ার করতেই সংঘ ডিসিশন নিল সবাই জামিন নিয়ে বেরিয়ে এসো। গোটা দেশ জামিন, এরা সবাই জামিন নিয়ে নিল। আপনি কতদিন জেলে ছিলেন? আমি বললাম 4টে ডেট পড়েছিল, 14 দিন অন্তর অন্তর, মানে আমার প্রায় 42-45 দিনের কাছে। হ্যাঁ আচ্ছা, 14, 28, হ্যাঁ 42 দিনের মতো। সবাই বেরিয়ে এলাম। এবার বেরিয়ে এসেই ওই যে জনসংঘর্ষ সমিতি, ও ইন্দিরা ভাবলো ইলেকশন করতে পারবে না, সবাই জেলে, আজ 2 বছর ধরে সবাই জেলে আছে, তো টোটাল দেশে বিরোধী বলে আর কিছু নেই, ইলেকশন করতে পারবে না। কিন্তু বাস্তব তো তা নয়, বাস্তবে আরও অর্গানাইজ হয়ে গেছে জনসংঘর্ষ সমিতির নামে। ওটাই রূপ নিয়ে নিল ইলেকশন ডিক্লেয়ার হতেই ভারতীয় শুধু জনতা পার্টি। জনতা পার্টি ইলেকশানে নামলো, ইলেকশানে 77 ইলেকশানে জনতা পার্টির সঙ্গে ইলেকশন হলো। ইলেকশানে ব্যাপকভাবে হেরে গেল ইন্দিরা গান্ধী। ইলেকশন যেদিনই হারলো সেই দিনই কোথায় মার্চ মাস, সেদিনই রাত্রে ইন্দিরা গান্ধী পদত্যাগ করার আগে আরএসএসের উপর নিষেধাজ্ঞা তুলে নিল। আচ্ছা, তখন পশ্চিমবঙ্গে কোন শাসন চলছে? ওই যে সিদ্ধার্থ রায়, আচ্ছা, কংগ্রেস। এবার তখন যে সেই জেলবন্দি হলেন আপনারা সত্যাগ্রহীরা, তো তারপর থেকে এখন পর্যন্ত এত বছর হয়ে গেল, 75 সাল থেকে এটা 2026, কোনো রকম কোনো সরকারের কাছ থেকে সম্মাননা পেয়েছেন? না, আমরা তো আশাও করিনি। আমরা গণতন্ত্র রক্ষার জন্য ধরেই নিয়েছিলাম। আমরা ওই সময় ইন্দিরা গান্ধীর যে ধরনের শাসন চলছিল, আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের লাইফ এখানেই শেষ হয়ে গেল। আমাদের হয় করে কাউন্টার করবে, অথবা আমাদের ওই জেলেই রয়ে গেল, আমাদের লেখাপড়া সব শেষ হয়ে গেল ওখানে। গোটা সত্যাগ্রহীরা সেই রকম প্রস্তুতি নিয়েই গিয়েছিল, আর কোনো কিছু পাওয়ার আশা নিয়ে যায়নি। ফলে ওই দিকটা চিন্তাই কেউ করেনি। এই যে অনুষ্ঠান যেটা হলো আপনার কলকাতাতে, আপনাদের সম্মান দেওয়া রাজ্য সরকারের পক্ষ থেকে সত্যাগ্রহীদের সম্মান জানানো, এটা কিরকম অনুষ্ঠানটা হলো? এটা আপনারা কতটা খুশি? খুশি ঠিক সেই অর্থে আমাদের সম্মান জানিয়েছে বলে খুশি আমরা চাইনি। আচ্ছা, কিন্তু গণতন্ত্র রক্ষার
প্রতিজ্ঞা নিল ওখানে যারা উপস্থিত ছিল এবং কারা কারা ছিলেন? সরকার যারা সত্যাগ্রহী ছিল তারা সবাই ছিল, হুম, আর সরকার পক্ষের লোকজন ছিল। হুম, তারা এই ডিক্টেটরশিপ কখনো আসবে না, হুম। আমরা এলে প্রতিবাদে গণতন্ত্রকে রক্ষা করব, এই প্রতিজ্ঞা নিল। এটাতে আমরা খুশি। আচ্ছা, আর ওই সময়কারে আপনাদের আরামবাগ থেকে মোটামুটি আরো বেশ কিছু কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন নাকি? হ্যাঁ, অনেকেই কিছু, হ্যাঁ, কি তাদের নামগুলো জানা যাবে? সবগুলো মানে দুই তরফ থেকে এই গ্রেপ্তারটা। একটা হয়েছিল আমাদের আরামবাগ থেকে, বলছি বিশেষ করে হ্যাঁ, সংঘের প্রচেষ্টায় হয়েছিল একটা, হ্যাঁ, আর আরেকটা হয়েছিল ওই পিসি সেন বললাম, প্রফুল্লচন্দ্র সেন, হ্যাঁ, ওনার প্রচেষ্টাতেও হয়েছিল। আচ্ছা, ওনার প্রচেষ্টাতেও একটা বড় অংশ আরামবাগ থেকে গিয়েছিল। তাদের মধ্যে আপনি চিনবেন সেরকম আছেন অশোক রায় বলে, বোধহয় আরামবাগে একজন জনতা পার্টির লোক ছিলেন, আছেন না মারা না, গেছেন, আপনার সমসাময়িক যারা আছেন তাদের নামগুলো জানতে চাইছি। ওই উনি ছিলেন তো বললাম, অশোক রায়। আচ্ছা, আচ্ছা, আরেকজন ওই কাঠগোলার মালিক এতে আছেন ওই কয়রাপাড়ায়। এরা সবাই গেছিলেন? না, এনাদের ডাকা হয়নি। যারা অন্য রাজনৈতিক দল অর্থাৎ প্রফুল্ল সেনের মাধ্যমে গেছিলেন হুম, তারা আসেন, আচ্ছা। তাদের ডাকাই হয়নি। আচ্ছা। সংঘের স্বয়ংসেবক হিসাবে যারা গিয়েছিলেন তাদেরই ডাকা হয়েছিল। প্রতিজ্ঞাবদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ হলেন যে এই দিন আর ফিরে আসবে না। গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবসময় সজাগ থাকব। আচ্ছা, একটা খুব প্রাসঙ্গিক বিষয় যেটা না বললেই নয়, এই নতুন সরকার এসেছে এবং এর সঙ্গে এই যে বঙ্কিমচন্দ্রের সেই যে গান বন্দে মাতরম, এটা সমস্ত স্কুলে সরকারিভাবে চালু করা হয়েছে। এটাতে কতটা আপনাদের অত্যন্ত মানে আনন্দিত, গর্বিত। যে মন্ত্র সারা দেশকে স্বাধীন করেছে বলা যায়, এদের তো আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা আত্মবলিদান দিয়েছেন তাদের তো সম্বল ছিল এই বন্দে মাতরম মন্ত্র আর গীতা। তো সেই বন্দে মাতরমকে প্রায় ভুলিয়ে দিতে বসেছিল, তো তাকে আবার পুনরায় সারা দেশে প্রতিষ্ঠা করার যে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে সরকার, আমরা গর্বিত, আনন্দিত। আপনার আমার পরিচয়? নাম শ্রী নবকুমার ধারা। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারকেশ্বর জেলার প্রাক্তন জেলা সংঘচালক। বর্তমানে আমি আমাদের হুগলি বিভাগ যে আছে এই বিভাগ কার্যকারিণীর সদস্য আছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।